নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। নরপিশাচের লালসার শিকারে প্রাণ গেল 7 বছরের এক শিশু কন্যার। ঘটনা ধর্মনগর মহকুমার হাফলং স্থিত কার্গিল টিলা চা বাগানে। মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অপরাধী শনাক্তকরণে তদন্তে নেমেছে পুলিশ। আবারও নরপিশাচের লালসার শিকারে খালি হয়ে গেল এক মায়ের কোল। ঘটনা চাঞ্চল্যের সাথে সাথে শোকের ছায়া নেমে এসেছে গোটা ধর্মনগরে। সোমবার রাত থেকেই ধর্মনগর পদ্মপুর এলাকার নিতান্ত গরিব পরিবারের বছর 7-এর এক নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর মেয়েটির অভিভাবকরা সোমবার মধ্যরাতেই ধর্মনগর মহিলা থানায় খবর দেন। মঙ্গলবার সকাল আনুমানিক 10টায় ধর্মনগর থানায় খবর আসে ধর্মনগর মহকুমার হাফলং কার্গিল টিলা চা বাগানে একটি ছড়ার ধারে এক নাবালিকার অর্ধনগ্ন দেহ পাওয়া গেছে। ঘটনাস্থলেই পুলিশ পৌঁছে নিখোঁজ নাবালিকার অভিভাবকদের খবর দেন। মৃত মেয়েটির মা সেখানে পৌঁছে মেয়েটিকে শনাক্ত করে জানান এটি ওনার মেয়ে। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগরের পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর। অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থলে আনা হয় ডগ স্কোয়াড। শুরু হয় তদন্ত। বর্তমানে ময়নাতদন্তের জন্য মেয়েটিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে ঘটনাস্থল থেকে কিছু দূরেই মেয়েটির পরনের প্যান্ট উদ্ধার করেছে পুলিশ। তাই এসডিপিও জানিয়েছেন ধর্ষণের পরে খুন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতার মা গৃহ পরিচারিকা এবং বাবা দিনমজুর। মানবরূপী দানবের কুকর্মে পৃথিবী থেকে হারিয়ে গেল অতি কষ্টে তিলে তিলে বড় হওয়া দুস্থ পরিবারের 7 বছর বয়সী ছোট্ট মেয়েটি। আজকে সকালে ধর্মনগর থানাতে 10টা নাগাদ একটা ইনফরমেশন আছে যে হাফলং কার্গিল টিলা টি গার্ডেনে একটা আনআইডেন্টিফাইড ফিমেল কিডের একটা বডি পাওয়া গেছে একটা নালার মধ্যে। হ্যাঁ, তো অ্যাকর্ডিংলি আমরা এখানে আসি এবং এফএসএলকে আমরা ডেকে পাঠাই। এফএসএল টিম এসেছে, ডগ স্কোয়াড এসেছে, ইনভেস্টিগেশন চলছে। তো প্রিলিমিনারি আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি প্রাইম অফিসে। এখন তো এটা মনে হয়েছে পদ্মপুর এরিয়া থেকে এটা মিসিং হয়েছে, ওর গার্ডিয়ানও এখানে এসেছে। তো ইনভেস্টিগেশন শুরু করেছি। কি প্রাথমিক ধারণা কি? প্রাথমিক ধারণা এটাকে ওইখান থেকে কেউ বা কারা অজ্ঞাত পরিচয় তারা কেউ বলতে পারছে না। এখানে হয়তো নিয়ে এসেছে, নিয়ে আসার পর বাজে কাজ কিছু এখনও নট শিওর, কনফার্ম হয়নি কারণ এক্সামিনেশন চলছে। হওয়ার পর এটাকে মেরে ফেলা হয়েছে টু কভার হিজ ক্রাইম অর গিল্ট। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। উত্তরের তারকপুর উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন লাটে। বিদ্যালয়ের শিক্ষার পরিকাঠামো তলানিতে গিয়ে ঠেকেছে। বিবিধ সমস্যা নিয়ে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের। দপ্তরের উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী সহ পড়ুয়ারা। আবারও তারকপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ করে। বিগত বাম আমল থেকে দুবার শিক্ষক স্বল্পতা এবং অন্যান্য পারিপার্শ্বিক সমস্যা নিয়ে রাস্তা অবরোধ করে প্রত্যন্ত গ্রাম এলাকার ছাত্রছাত্রীরা। অবশ্য সে সময় অন্য স্কুল থেকে একজন শিক্ষক দিয়ে কয়েকদিন পঠন পাঠন হলেও পুনরায় আগের অবস্থায় ফিরে যায় স্কুলটি। বাম আমলে ওইসব শিক্ষা আধিকারিকরা একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন সব ধরনের সমস্যা অতি সত্বর মিটিয়ে দেওয়া হবে, কিন্তু কোথায় কি কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো তারকপুর উচ্চ বিদ্যালয়ের হাল ফিরেনি। ওই বিদ্যালয়ের সকালের বিভাগে প্রায় 250 ছাত্রছাত্রী রয়েছে। সেখানে মাত্র 4 জন শিক্ষক, আবার দুপুরের বিভাগের 400 ছাত্রছাত্রীর মধ্যে 11 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সেখানে অবশ্য তাদের সাবজেক্ট টিচার অনেকটাই ঘাটতি থাকায় নিয়মিত ওই সাবজেক্টগুলির উপর পাঠদান হয় না। পদার্থবিদ্যা, ইংলিশ ইত্যাদি বিষয়ের নির্দিষ্ট কোনো শিক্ষক না থাকায় নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার জন্য হোঁচট খেতে হচ্ছে। আর যার ফলস্বরূপ মাধ্যমিক পরীক্ষায় ফেলের হার উচ্চমুখী হচ্ছে গ্রামাঞ্চলে।
এদিকে এই বিদ্যালয়টিতে শুধু শিক্ষক স্বল্পতাই শেষ কথা নয়, রয়েছে বৈদ্যুতিক সমস্যা, পানীয় জলের সমস্যা। উঁচু টিলার উপর এই বিদ্যালয়টিতে পানীয় জলের ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীরা মিড ডে মিল থেকে শুরু করে সাধারণ পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে। নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো হেলদোল। শিক্ষকরা নিজ বাড়ি থেকে পানীয় জল নিয়ে নিজেদের ঘাটতি মিটিয়ে নেন, কিন্তু শত শত ছাত্রছাত্রীদের চিন্তা কে করবে? শিক্ষক ও শিক্ষা আধিকারিকদের উদাসীনতার কারণেই ছাত্রদের এই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়টিতে বিদ্যুৎ ব্যবস্থা থাকলেও একটি রুমেও নেই বৈদ্যুতিক পাখা। যে দু একটি রুমে রয়েছে সেগুলি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তাই মঙ্গলবার সকাল 8টা থেকে দুপুর 2 বিভাগের ছাত্রছাত্রীরা তারকপুর, রানীবাড়ি ও কদমতলার প্রধান সড়ক অবরোধ করে বসে। শিক্ষক শিক্ষিকারা এতে তাদের বুঝাতে চাইলেও ওরা মানতে নারাজ, কারণ পূর্বেও এরকম অনেক চুরি চুরি প্রতিশ্রুতি দিলেও কাজের বেলায় অশ্বডিম্বই রয়ে গেল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার শিক্ষা আধিকারিক রিপুন চক্রবর্তী এবং ডেপুটি আইএস প্রশান্ত নাথ প্রমুখরা। তারা এসে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন বিগত 3-4 দিনের মধ্যেই শিক্ষক এবং জলের ফিল্টারের দাবি মিটিয়ে দেওয়া হবে। তাছাড়াও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করে দেওয়া হবে অতি সত্বর। এই লিখিত আশ্বাস পেয়ে আপাতত আজকের মতো অবরোধ তুলে নিল ছাত্রছাত্রীরা। তবে সপ্তাহখানেকের মধ্যে যদি এই আশ্বাস বাস্তবে রূপায়িত না হয়, তাহলে পুনরায় রাস্তার উপর এবং আরো বৃহৎ আন্দোলন গড়ে তুলবে স্কুল পড়ুয়ারা বলে জানা যায়। 450 জন ছাত্র এখানে মাত্র 9 জন স্যার, মর্নিং 250 জন ছাত্র, এখানে 4 জন স্যার। স্যারও সমস্যা, ফিজিক্স কেমিস্ট্রির স্যারও নাই, জলের সমস্যা আছে, ফ্যান নাই। ডাক না করলে বমি হয়ে যাবো স্যার, নিচে কীরকম যাবো, আমরা ফিল্টার ব্যবস্থা করা দরকার। পর্যাপ্ত করে ফ্যান নাই, আমরা ক্লাস করতে পারি না স্যার। মর্নিংয়ে 250 জন ছাত্র, মাত্র 4 জন স্যার। 4 জন স্যার কীরকম করবো 5টা ক্লাস? আর ইভিনিংয়ে কতজন স্যার আছে? 8 জন। ছাত্র কতজন? ছাত্র হইব 400। কোন মানে কোন স্যার নাই বেশি সমস্যা? কোন স্যার নেই? ফিজিক্স কেমিস্ট্রি, খেলার মাস্টার নাই, হেড মাস্টার নাই। আর কি কি সমস্যা? জলের সমস্যা, পর্যাপ্ত ফ্যান, আমরা ক্লাস করতে পারি না। ক্লাস একাডেমি স্যার রুমে একটা নষ্ট, ক্লাস হয় না, 7 ভাঙিয়ে পড়ে গেছে। আগে কোনো কমপ্লেন জানানো হয়েছিল? করা হয়েছে, তারা আমরা বড়টা করিয়া গেছেন, তারা বহুত চেষ্টা করছেন, পারছেন না তারা করতে, কেউ কোনো একটা ইয়ে করছে না। স্যার 2 জন আবার গেছেন কি স্যার? সকাল প্রায় 9:30টার সময় জানতে পারি, আমাকে আইএস মহোদয় ফোন করেন যে তারকপুর স্কুলের ছেলেমেয়েরা স্ট্রাইক দেখেছে। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে ওনাকে বলি যে আমরা আজকে যাব। তো ওনাকে আইএসকে সঙ্গে নিয়ে আমি এসেছি একটু আগে। তো ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যেটুকু বোঝা গেছে যে মেইন সমস্যা হচ্ছে স্কুলে পিওর সায়েন্সের টিচারের খুব স্ক্যারসিটি আছে। একজন মাত্র টিচার আছেন পিওর সায়েন্সের, যিনি ইনচার্জও বটে, যার জন্য ক্লাসগুলো হ্যাম্পার হচ্ছে, ক্লাস সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট করা যাচ্ছে না। তাই জন্য আমি দেখব, ছাত্রছাত্রীদেরকে আশ্বাস দিয়েছি যে ব্যাপারটা কীভাবে সমাধান করা যায়, এই ব্যাপারটা আমরা দেখছি কীভাবে কথা বলে বা যে কোনোভাবে এটা মানে আশু সমাধান একটা আমরা খুঁজে বের করব। জলের সমস্যার ব্যাপারে বলেছে, তো আমি ইনচার্জ মহোদয়কে বলেছি যে 2টো ফিল্টার আরও কিনে নিতে। স্কুলে 2টো ফিল্টার আছে, তো আরও 2টো ফিল্টার কিনে দিয়ে জলের সমস্যার সমাধান করে নিতে। আর বাদবাকি যে সমস্যাগুলো আছে সেগুলোর জন্য বিস্তীর্ণ প্ল্যানের দরকার, সেগুলো এসডিপিতে অনেকগুলো উল্লেখ করা হয়েছে। এসডিপিতে দেওয়ার পরে প্ল্যান করা হবে, তারপরে যেগুলো দীর্ঘকালীন মেয়াদে সেগুলো অবশ্যই পূরণ করার চেষ্টা করা। তো ছাত্রছাত্রীরা পরে আমাদের কথা শুনেছে, শুনে তারা ক্লাসে গেছে, এখন ক্লাস শুরু হয়েছে, স্ট্রাইক অলরেডি মানে ভাঙা হয়ে গেছে। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের পার্বত্য রাজ্য ত্রিপুরা। সঠিক পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছে প্রকৃতির ছায়া গড়ে ওঠা অভাবনীয় সৌন্দর্যগুলি। দেখুন এ নিয়ে আমাদের ছোট্ট প্রতিবেদন। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য ত্রিপুরা। কি নেই এ রাজ্যে? প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ রাজ্য, শুধুমাত্র সৎ ইচ্ছার প্রয়োজন। রাজ্যে নতুন সরকার পর্যটনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তবে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির হাল আগে যেমন ছিল ঠিক তেমনি আছে। অনেক পর্যটন কেন্দ্র আছে যা ত্রিপুরার মানুষের অজানা। আজ আপনাদের সামনে তুলে ধরছি উত্তর জেলার পেচারতোল এলাকার আন্দারছড়া এডিসি ভিলেজের শিলাছড়ির কথা। এখানে রয়েছে একটি বিরাট ঝর্ণা। সম্ভবত এটি ত্রিপুরার সবচেয়ে বড় ঝর্ণা, তবে এটি মানুষের জন্য এখনো অজানা। পেচারতোল ব্লক সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি। রাস্তাঘাটের বেহাল দশা, যোগাযোগ ব্যবস্থা ভালো নয়, পায়ে হেঁটে যেতে হয় কয়েক মাইল।
সবুজ বন, পাখিদের কলরব, জনজাতিদের জুম চাষ, এসবের দৃশ্য চোখে পড়বে আর কানে আসবে ঝর্ণার শব্দ। বিশাল উঁচু টিলা নেমে একটি ছড়া দিয়ে নেমে যেতে হয় সেই স্থানে। ছড়াটির নাম শিলছড়া, আর এই ছড়ার উপরেই ঝর্ণা প্রবাহিত হয়। ছড়াতে রয়েছে বড় বড় পাথর। এখানে গেলে আপনাকে মেঘালয়ের ডাউকির অনুভূতি হবে। অত্যন্ত বিপজ্জনক রাস্তা, সাবধানে বেরিয়ে যেতে হয়। ঝর্ণার পেছনে রয়েছে বড় একটি গুহা। সেই গুহার ভেতর থেকে আপনি দেখতে পারবেন ঝর্ণার জল কিভাবে আপনার সামনে পড়ছে। রাস্তাঘাটের অভাব এবং এই জায়গাটি অজানা থাকায় রাজ্যের এবং বহিরাজ্যের পর্যটকরা এখানে এখনো আসেননি। তবে স্থানীয় যুবকরা মাঝে মধ্যে পিকনিকের জন্য এখানে আসে। রাজ্য সরকার যদি এই স্থানটির দিকে নজর দেন তবে এটি হতে পারে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। দূর দূরান্ত থেকে ছুটে আসতে পারেন পর্যটকরা। সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমার নিজ বিধানসভায় এই স্থানটি। এই জায়গার উন্নয়ন মন্ত্রীর ইচ্ছে শক্তির উপর নির্ভর করে। এর আগেও অনেকবার এসেছি, এক দুবার এসেছি। যতবারই আসি আমার খুবই ভালো লাগে জায়গাটা। খুব ঠান্ডা জায়গা, খুব আনন্দ পাই এখানে, একটা শান্তি পাওয়া যায়। এবং ত্রিপুরার মধ্যে যে আরও দু একটা ওয়াটারফল আছে তার মধ্যে এটা সবচেয়ে ভাল লাগে আমার কাছে। আমার সবচেয়ে ফেভারিট ওয়াটারফলের মধ্যে একটা। আর এই জায়গাটা হচ্ছে আন্দারছড়া গাঁওসভা শিলছড়া ওয়াটারফল, যেটা নাকি পেচারতোল ব্লকে। আমি বিগত 2017 থেকেও আমরা অনেকজনই অনেকভাবে চেষ্টা করেছিল, যে গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করেছিল যে এই জায়গাটাকে ডেভেলপ করার জন্য, কিন্তু তৎকালীন সময় কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাইনি। কিন্তু এবার আমরা একটু আশাবাদী যে বর্তমান সরকার এবং ত্রিপুরা ট্যুরিজম বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ভালো স্টেপ নিচ্ছেন, উদ্যোগ নিচ্ছেন, এবং আমরা আশাবাদী যে এবার কিছু একটা হবে। এই জায়গার আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো, পরিবর্তন হবে, এবং এখানে আরও প্রচুর টুরিস্টদের আমরা দেখতে পাবো। এতে এখানকার যে পেচারতলের যে সাধারণ লোকেরা আছে এদেরও কিছু এমপ্লয়মেন্ট জেনারেট হবে, যেমন ট্যুর গাইড বা লাইফ গার্ড এই ধরনের কিছু এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার সুযোগ রয়েছে। ট্রান্সপোর্টের বিজনেসের এখানে কিছু সুযোগ রয়েছে। তো এখানে কিছু এমপ্লয়মেন্টও জেনারেট হতে পারে পেচারতল লোকালিটির। তো আশাবাদী যে এবারে সরকার কিছু একটা করবে এখানে। পেচারতল ব্লক থেকে খুব একটা দূর নয়, এটা আন্দারছড়াতে অবস্থিত। আন্দারছড়ার একটা অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারফল। দীর্ঘ বছর ধরে এখানে জল আসছে, অনবরত জল এখানে, সেটা যে কোনো সিজনেই হোক জল আসছে। কিন্তু তারপরেও যে অবস্থা, রাস্তাঘাট উন্নয়ন এক ওটাও কিন্তু কোনো উন্নয়ন নেই। সম্পূর্ণ অর্থে আমরা রাস্তা যেমন পায়ে হেঁটে আসতে হয়েছে, যার জন্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সরকার যদি উপযুক্ত পদক্ষেপ নেয় তাহলে এটা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি মনে করি সর্বপ্রথম বা কিংবা সবচাইতে বড় ওয়াটারফল, যা আমি আমার জীবনে আর ত্রিপুরা রাজ্যে যেখানে আনাচে কানাচে ঘুরেছি তারপরেও কোথাও আমি দেখিনি যে এত বড় একটা রেনফল হচ্ছে আমাদের এখানে আন্দারছড়া এলাকায়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গত 25শে মে 2019 ইংরেজি তারিখে বিষ্ণুপুর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় প্রীতম দেব। পিতা মৃত নিখিল দেব, বয়স 15 বছর। পরিবারের লোকজনদের পক্ষ থেকে কদমতলা পুলিশ স্টেশনে মিসিং ডায়েরি করা হয়েছে। গত 21/5/2019 ইংরেজি সকাল 11 ঘটিকায় একটি ছেলে নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সে আর বাড়ি ফেরেনি। তখন তার পরিবারের লোকজন কদমতলা পুলিশ স্টেশনে মিসিং ডায়েরি করেন এবং চাইল্ড হেল্পলাইনে ধর্মনগরের সাথে যোগাযোগ করেন। ছেলেটির নাম প্রীতম দেব, বয়স 15 বছর। গায়ের রং ফর্সা, চোখের রং কালো। বাবা স্বর্গীয় নিখিল দেব এবং মা স্বর্গীয় উমা রানী দেব। বাড়ি বিষ্ণুপুর বিএসএফ ক্যাম্পের পাশে। যদি কেউ এই ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তবে 8787894400 অথবা 8787761421 অথবা 7005803384 এই নম্বরে যোগাযোগ করবেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। নিজ বাড়িতে জলের কলে হাত ধুতে গিয়ে ইলেকট্রিক শকে মৃত্যু হলো বছর 39-এর আসাম রাইফেলসের জওয়ান রতন সরকারের। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার রাজনগর এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। তেলিয়ামুড়া রাজনগর এলাকার বাসিন্দা রতন সরকার। আইএস অফিসের লাগোয়া ওনার বাড়ি বলে জানা যায়। নিজ বাড়িতে জলের কলে হাত ধুতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয় তার।
পেশায় উনি আসাম রাইফেলসের হাবিলদার ছিলেন। মিজোরামে কর্মরত। ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন, কিন্তু পরিবার পরিজনদের সাথে থাকা হলো না। জানা যায় ঘটনার দিন ওনার ডিউটিতে যোগ দেবার কথা ছিল। মাত্র ৩৯ বছর বয়সে ওনাকে চলে যেতে হলো সব মায়া কাটিয়ে। মৃত্যুকালে উনি স্ত্রী, 2 ছেলে এবং বাবা মাকে রেখে গেছেন। কালকে এক কলের মধ্যে ভাত খাইতে যাই, মানে ভাত খাওয়ানোর আগে হাত ধুইতে গেছে। হাত ধুইতে যাই সেটা কলের মধ্যে মোটর পিঠা ছিল, ওই হাত ধুইতে গেছিল। হাত ধুইতে যাই শর্ট হয়ে এখানে মারা গেছে। তো সে তো গভর্নমেন্ট এমপ্লয়? হ্যাঁ, আসাম রাইফেলের চাকরি করে, হাবিলদার আছে। তো পোস্টিং তো পোস্টিং কোন মিজোরাম? মিজোরাম আছে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে। তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। বলুন। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার? কি গো? ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আপনার যে রোগ, সেই রোগের চিকিৎসা রয়েছে আমাদের কাছে। কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি এসব যারা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করুন এবং সুস্থ স্বাভাবিক দীর্ঘায়ু জীবন পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ফিরে এলাম বিরতির পর। অটো এবং বাইকের সংঘর্ষে আহত 2। ঘটনা বিশালগড় বাজার সংলগ্ন জাতীয় সড়কের উপর। আহত শ্রীবাস সরকার এবং টুটন সূত্রধরকে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে নেমেছে পুলিশ। অটো গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে আহত চালক এবং আরোহী। তারা হলো শ্রীবাস সরকার এবং টুটন সূত্রধর। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে পৌঁছে দেয় বিশালগড় মহকুমা হাসপাতালে। ঘটনা মঙ্গলবার বেলা 11টা নাগাদ বিশালগড় বাজার স্থিত জাতীয় সড়কের উপর। জানা যায় অভিযুক্ত অটো চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ এবং অভিযুক্ত অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। দাঁড়ানো অবস্থা আসলো, এমনিতে একটা মোটরসাইকেল আসার পথে প্যাসেঞ্জার উপরে একটা সাইড নিতে গিয়েছে, এরা মোটরসাইকেলটা বাড়ি গিয়ে ট্রাক উঠে পাশে বাড়ি লাগছে। বাড়ি লাগানো মোটরসাইকেল কাটাতে পারছে। বাড়ি হলো মধুপুর। এখন এই ছেলেটা পাঠাইছি হসপিটাল, হসপিটালে পাঠানো কি অবস্থা। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। চরম গাফিলতির অভিযোগ উঠল বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের বিরুদ্ধে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের জন্য ভোগান্তির শিকার সাধারণ মানুষ। বিক্ষোভ দেখাতে অফিস চত্বরে জনতার ঢল। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের নানা সমস্যা নিয়ে সরব হল জনগণ। দিনের পর দিন হয়রানির অন্ত নেই মানুষের। বহুদিন ধরেই বন্ধ হয়ে আছে দলিলের কাজ। তাছাড়া ব্যাহত আরও নানা পরিষেবা। বিকল ইউপিএস, সার্ভার ডাউন ইত্যাদি অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে রাখা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। ক্ষুব্ধ গ্রাহকরা দুপুর থেকে ভিড় করে আছেন অফিস চত্বরে। তাদের দাবি, সমস্যা নিরসন না হলে অফিস ছেড়ে যাবেন না।
দেখতে আসি SDM অফিসে যত কাওলার কাজ শুরু হয় 3টা 4টা 5টার দিকে, তাতে পাবলিক সকালবেলা আসে 10টার দিকে, 4টা পর্যন্ত 5টা পর্যন্ত 6টা পর্যন্ত 7টা পর্যন্ত সাফার করে। বিভিন্ন পেশার মানুষ, কেউ কর্মচারী, যেমন একটা লোক চোখে জল আসে, মানে গোল ব্লাডার শোন, সে লোকটা কালো করতে পারতাস না। এটা কত মানুষ, কোনো মানুষের জন্য কোনো রেসপন্সিবিলিটি নেই। 10টার সময় এসে বসে আছে, অথচ এরা কোনো দায়িত্ব নেয় না। একটা ফ্যান নেই যেখানে পাবলিক বসবে। এত শত শত লোক, আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন, কত শত লোক বসে আছে। একটা লোকের জন্য এদের বসার জায়গা নেই, একটা চেয়ার নেই, একটা টেবিল নেই, একটা ফ্যান নেই। ওরা বলছে ন্যাচারাল ক্যালামিটিজের জন্য শনিবার দিন নাকি সিস্টেম নষ্ট হয়ে গেছে। একটা সিস্টেম চেঞ্জ করতে কতদিন লাগে? একটা SDM অফিসে কতটা সিস্টেম থাকে, আর সিস্টেমগুলি ডেভেলপ করতে কত মিনিট সময় লাগে, এগুলিকে আমাদের জানা নেই। ত্রিপুরার মানুষ কি জানে না? ডিজিটাল ইন্ডিয়ার যুগে যদি আমাদের ডিজিটালাইজড হওয়ার পর এত সাফার করতে হয়, তাহলে আমরা শান্তি পাবো কোথায়? কতদিন ধরে সমস্যা হচ্ছে? এটা তো চিরকালের, এটা তো চিরকালের। আমাদের এই SDM অফিস না, ত্রিপুরার যেখানে যাবেন ও সাফারার। এটা কোন SDM অফিস? এখন বিশালগড় SDM অফিসে আমরা সকাল 10টা থেকে বসে আছি, রেজিস্ট্রেশনের জন্য আনসার্টেন অবস্থায় আছি। ম্যাডাম বললেন, যে রেজিস্ট্রার ম্যাডাম বললেন যে সিস্টেম ডেভেলপ করছে ওনারা। এখন সিস্টেম শনিবার দিন ওই বজ্রাঘাতে তাদের সিস্টেম নষ্ট হয়েছিল। আজকে রেজিস্ট্রেশনের ডেট, তাই লোক জড়ো হয়েছে, কিন্তু গত পরশুদিন বাজে আমাদের অফিসের যে মেইন ইন্টারনেট সার্ভার সেটাই খারাপ হয়ে গেছে, জ্বলে গেছে, যার ধরুন প্রত্যেকটা সেকশনেই নেট পৌঁছচ্ছে না। যেহেতু এখন রেজিস্ট্রেশন আমাদের টোটালি অনলাইন সিস্টেমে হয়, পুরো সিস্টেমটাও রেজিস্ট্রেশনের এন্ট্রি, চালান সব বন্ধ রয়েছে, যার কারণে দেরি হচ্ছে। আমরা ম্যাটারটা রিট্রিভ করেছি, মেশিনগুলো আমাদের ঠিক করা হয়েছে, কিছুক্ষণ আগে থেকে মেশিনগুলো ফাংশন করছে। আমরা এন্ট্রি কাজ শুরু করেছি, দেখা যাক, দেরি হবে, কিন্তু কাজ আজকে করা হবে। এই সমস্যাটা 2-3 মাস ধরে জানাচ্ছে। আমি গত 14 তারিখে জয়েন করেছি, 2-3 মাস আগের কথাটা আমি এক্ষুনি বলতে পারছি। তো গত সপ্তাহ নাকি আপনি বলেছেন যে হয়ে যাবে, তো আজকে আবার বলছেন। আমি গত 14 তারিখে জয়েন করেছি, আপনি বোধহয় বুঝতে পারছেন না। শুক্রবার দিন আমি জয়েন করেছি, শনিবার গেল, রবিবার গেল, আজকে সোমবার। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাতের আধারে এক শিক্ষকের বাড়িতে নিশু কুটুম্বের হানা। নগদ 50,000 টাকা সহ প্রায় 2 লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বীরগঞ্জ থানার পুলিশ। অমরপুর বীরগঞ্জ থানাধীন রাঙামাটি পাঞ্চমণি বাজার এলাকার বাসিন্দা কার্তিক দেবনাথ আজ প্রায় 2 মাস যাবৎ প্রায় বাড়িতে থাকেন না। মেয়ের পড়াশোনার সুবাদে তিনি মাসের প্রায় অনেকটা সময়ই আগরতলা থাকেন। সে সুযোগটাকে কাজে লাগালো নিশি কুটুম্বের দল। গতকাল মধ্যরাতে ঘরের বাঁশের বেড়া কেটে নিশি কুটুম্বদের দল ঘরে প্রবেশ করে এই ঘরের মধ্যেই থাকা শোকেজের তালা ভেঙে কিছু স্বর্ণালংকার সহ প্রায় 20,000 টাকা হাতিয়ে নেয়। পরবর্তী সময়ে জানালার লোহার গ্রিল খুলে ওনার অন্য একটি ঘরে প্রবেশ করে এবং ওই ঘরের শোকেজের তালা ভেঙে 35,000 টাকা সহ 3টি সোনার চেন নিয়ে যায়। গতকালকেও কার্তিকবাবু আগরতলাতেই ছিলেন বলে জানান ওনার ভাই। পাশাপাশি 2টি ATM কার্ডও নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার সকালে ওনার মা ছেলের অবর্তমানে বাড়ি পরিদর্শনে গিয়ে এই অবস্থা দেখে মাথায় হাত পড়ে যায়। সব মিলিয়ে নগদ 50,000 টাকা সহ প্রায় 2 লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল। কার্তিকবাবুর ভাই বীরগঞ্জ থানায় খবর দেন সকালে। পুলিশ ছুটে এসে বাড়ির বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এবং একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন। সাত সকালে এই ঘটনায় এলাকা জুড়ে জানাজানি হতেই মানুষ ছুটে আসেন এবং এই ঘটনায় বর্তমানে আতঙ্কে আছেন এলাকার মানুষ। কারণ এর আগে এই এলাকায় এত বড় চুরির কাণ্ড আর কোনোদিন ঘটেনি বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। গতকালকে রাত্রেবেলা মা যখন আইছে আইয়া দেখতেছে যে দরজা মানে ভেঙে রাখছে। ভাঙার পরে ভিতরে কোনো রকম ঢুকছে, ঢুকিয়া দেখে যে ঘরের কোনো যাবতীয় জিনিস যা আছে সব লুটপাট করে সব লয়ে গেছে। স্বর্ণ আসিল, টাকা আসিল প্রায় 55,000 টাকা। আর এখানে স্বর্ণ কী পরিমাণ আসিল এটা তো আর সম্পূর্ণ জানি না। আর এমনিতে সব শোকেজের চাবি যেটি মানে তালা দেওয়া আছিল ওটি সবগুলো মানে হাতে করে লয়ে গেছে, চাবিটি পর্যন্ত লয়ে গেছে।
মানে কার বাড়ি এটা? এটা কার্তিক দেবনাথের বাড়ি। বাড়ির লোক কেউ ছিল তখন? তারা তো আগরতলা থাকে, মেয়ে নিয়ে, মেয়ে ওইখানে লেখাপড়া করতে আছে। বাড়ি কি মানে ফাঁকা ছিল? বাড়ি না না, বাড়িতে কেউ ছিল না? না, বাড়িতে কেউ ছিল না। কেউ থাকে না নাকি সবসময় ফাঁকাই থাকে? আমার মা থাকে। ওই গত রাত্রে আবার মার শরীর অসুস্থতা হওয়ার কারণে এখানে আইতে পারছে না, যার ফলে আজকে দেখা গেছে এই অবস্থা। পুলিশ এসেছিল? পুলিশ আইসে, তারা তদন্ত করে গেছে। কি মনে করতেছেন এরিয়া দিয়ে এরকম একটা? না, এটা কি আর মনে করবো, বুঝতে তো আছে, মনে হয় যে এটা আশেপাশের হইতেও পারে। আর আমরা এমন কারো সন্দেহ করবো? সন্দেহ করার তো এখানে কিচ্ছু নেই। পার্শ্ববর্তীরা তারা চিন্তা করবো আসলে ঘটনাটা কি হইতে পারে। আমরা সন্দেহ করবো এমন কোনো ধারণা। কি মানে কত পরিমাণ, মানে কেমন টাকা? 55,000 টাকা। এখন শুনতে আছি আমার ভাইয়ের বৌদি কইতে আছে এখানে আমার ভাতিজির আবার টাকা বেশি আছে। এটা আর ওই থানাতে আমরা এটা জানাইছি না, পরে ফোনটা আইসি আর পরে শুনতে আছি এক্সট্রা আবার 15,000 টাকা আছে। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন জিপির প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিরা। রবিবার সীমান্তবর্তী কাঁঠালতলির বাগনচিপির এক গ্রাম সভায় এমনটাই বললেন জিপি সভাপতি আইনজীবী কামরান পাশা চৌধুরী। রবিবার অসমের করিমগঞ্জ জেলার লোয়ারপুয়া খণ্ড উন্নয়নের অধীন সীমান্তবর্তী কাঁঠালতলির বাগনচিপির এক গ্রামসভা অনুষ্ঠিত হয় 307 নং সার্জুল এলপি স্কুলে। এদিনের সভায় জিপির উন্নয়ন নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন জিপি সভাপতি আইনজীবী কামরান পাশা চৌধুরী। তিনি বলেন, জিপির সব সম্প্রদায়ের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, তাই সবার জন্য কাজ করা ওনার লক্ষ্য। তিনি বলেন, জিপির গরিব জনসাধারণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার, যার দরুন সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন জিপির গরিব জনসাধারণ। বিগত পঞ্চায়েত প্রতিনিধিরা চরম সাম্প্রদায়িকতার মনোভাব নিয়ে জিপিতে কাজ করেছিলেন, যার জ্বলন্ত প্রমাণ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। বিগত পঞ্চায়েত প্রতিনিধিদের সময় PMAY তালিকা থেকে 157 জন হিতাধিকারীর নাম কর্তন করা হয়েছে। এর মধ্যে বেশি অংশেই মুসলিম লোকের নাম কর্তন করা হয়েছে। তাছাড়া 7% মুসলিম অধ্যুষিত বাঘনজিপিতে এবার PMAY যোজনা প্রকল্পে চরম বৈষম্য করা হয়েছে। 204টি PMAY মধ্যে সংখ্যালঘু মুসলিমদের জন্য মাত্র 28টি বরাদ্দ হয়েছে। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জিপির প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিরা। জিপির প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিদের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধিক্কার জানান বর্তমান জিপি সভাপতি আইনজীবী কামরান পাশা চৌধুরী। এদিনের সভায় জিপি সভাপতি বিগত পঞ্চায়েত প্রতিনিধিদের আমলে যেসব জব কার্ড ইস্যু হয়েছিল তা বাতিল বলে ঘোষণা দেন এবং নতুন করে জব কার্ড ইস্যু করবেন বলেও জানান তিনি। তিনি বলেন, উন্নয়নের জন্য যদি মন মানসিকতা না থাকে তবে দল পরিবর্তন করেও জনগণের উন্নয়ন করা যাবে না। তাই উন্নয়নের জন্য জনগণের সহযোগিতা কামনা করছেন উনি। এদিনের সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জিপির ভারপ্রাপ্ত সচিব অভিত ঘোষ, জে জিয়াউল হক চৌধুরী, আব্দুল শহীদ সহ অন্যান্যরা। ছিল যে PMAY যে সরকার যে 204টা আমাদেরকে ঘর বরাদ্দ করেছে, সেই বরাদ্দ ঘরগুলি কীভাবে কমপ্লিট করা যায়, মানুষ দিচ্ছে না, বিভিন্ন ডকুমেন্টস আমরা পাচ্ছি না, সেগুলো নিয়ে আলোচনা। কিন্তু একটা বস্তু দেখলাম যে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় যেটা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই কথাটার সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করেছে আসামের পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্ট। যেখানে দেখা গেল যে আপনার 70% একটা মাইনরিটি জিপি থাকার পরও মাত্র 28টা গড় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হয়েছে। এটা নরেন্দ্র মোদীর নীতি নয়, এটা ভারতের প্রধানমন্ত্রীর নীতি নয়, এটা ভারতের প্রধানমন্ত্রীর বিপক্ষে গিয়ে এরা এইভাবে ফিক্সড করেছে, যেটা খুব দুঃখজনক এবং ঘোর অন্যায়। আর বাকি সব ঠিকঠাক চলছে আমাদের। এগুলো আসলে পঞ্চায়েত ডিপার্টমেন্টের কিছু কর্মীও জড়িত রয়েছে এখানে। আর বিগত পঞ্চায়েত কি করেছে যে 156 জন মানুষের বৈধ মানুষের নাম এরা কেটে দিয়েছে। এরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছে। এই এলাকার কিছু হিন্দু, কিছু মুসলমান মানুষ, গরিব মানুষ যারা
20,000 25,000 টাকা করে IOI বা PMOI এর জন্য ঘুষ দিতে পারবে না ভেবেই এদের নাম কেটে দেওয়া হচ্ছে। ঠিক অপর দিকে দেখা গেছে চাকুরি করছে, বড় বড় বিল্ডিং আছে, তাদের নাম আপনার ওয়েটিং লিস্টে রাখা হয়ে গেছে, আর যাদের কিছুই নেই তাদের ঘরটা কেটে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আজ এখান থেকে নিন্দা প্রস্তাব নিয়েছি বিগত পঞ্চায়েতের উপর। বিগত পঞ্চায়েতকে আমরা নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যে এই ধরনের একটা রাজনৈতিক প্রতিহিংসার বলি মানুষকে করার জন্য। কাঁঠালতলী প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ম্যালেরিয়ার থাবা কাঞ্চনপুর মহকুমার প্রায় 10টি গ্রামের মানুষ আক্রান্ত ম্যালেরিয়ায়। আক্রান্তদের চিকিৎসা চলছে কাঞ্চনপুর হাসপাতালে। এমপিডব্লিউ কর্মীদের দায়িত্ববোধ নিয়ে আঙুল তুলছেন এলাকাবাসী। ম্যালেরিয়ায় আক্রান্ত কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকা। চলতি জুন মাসে 18 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। মহকুমার 10টি গ্রামে এবং এসটি ফ্রেঞ্চিস অফ অ্যাসিস্ট্যান্ট ইংলিশ মিডিয়াম স্কুল হোস্টেলের ছাত্ররাও বাদ পড়েনি ম্যালেরিয়ার থাবা থেকে। আক্রান্তরা কাঞ্চনপুর হাসপাতালেই ভর্তি আছেন। 10টি গ্রামের মধ্যে রয়েছে কাঞ্চনপুর, কাঞ্চনছড়া, উড়িছড়া, চণ্ডীপুর, মৃত্যুঞ্জয়পাড়া, শ্রীরামপুর, জয়ন্তীপুর, লালচুরি, দুপাতাছড়া এবং কাংরাই। জানা যায় হেলথ সেন্টারগুলিতে উন্নত মানের ম্যালেরিয়া নিরূপণের ঔষধ প্রয়োজন। এমপিডব্লিউ কর্মীরা সঠিকভাবে সাব সেন্টারগুলিতে আসেন না বলে এলাকাবাসীদের বক্তব্য। নাম দর্শিংজিয়া। আচ্ছা, এই যে দর্শিংজিয়া, আপনার ছেলে যে কোন ক্লাসে পড়ে? ক্লাস 2-তে। কোন স্কুলে? ইংলিশ মিডিয়াম স্কুলে। কি হয়েছে এর? জ্বর হয়েছিল। তো এটা কি এখন ম্যালেরিয়া ধরা পড়ছে? फादर गॉडविन है, सेंट फ्रांस असीसी इंग्लिश मीडियम स्कूल कंचनपुर। हमारा एक लड़का को मलेरिया हुआ था, हमने उसको तुरंत कंचनपुर हॉस्पिटल में भर्ती किया है। उसके बाद में हमको पता चला उसको मलेरिया है। उसके बाद में गवर्नमेंट हॉस्पिटल से मेडिकल टीम आके हमारा स्कूल के बच्चों का सब ब्लड का सैंपल लिया है। सो हम लोग मेडिकल हॉस्पिटल को धन्यवाद देना चाहते हैं, क्योंकि उन्होंने तुरंत उसके बारे में उन्होंने ये किया है। इसके लिए हम लोग धन्यवाद देते हैं। अच्छा सर, स्टूडेंट नेम दारा सिंह। বয়স 88 years। আচ্ছা স্যার, এটা কি গভর্নমেন্ট থেকে মেডিসিন পাইতেছে এরা? ম্যালেরিয়া টেস্ট করাইতেছে গভর্নমেন্ট? ম্যালেরিয়া টেস্ট করা হয়। আচ্ছা। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।